আরটিভির সন্ধ্যার সংবাদে পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছি আমি নুসরাত সুজানা এবং আমি ফাহমিদা সালাম। সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদের সংস্কার ছাড়াই রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। দুপুরে সংসদ ভবনের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। শাকিলা করিমের প্রতিবেদন। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত আনুষ্ঠানিকতার অংশ হিসেবে জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করে ইসি। বৈঠকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ ছাড়াও সরকারি ও বিরোধী দলের সংসদীয় প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ ভোটাধিকার প্রয়োগ করলে তার সংসদ সদস্য পদ বাতিল বলে গণ্য হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া এবং গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার জন্য এবং গণতন্ত্রকে বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা এরকম একটা প্রক্রিয়ার মধ্যে আমরা যেতে চাই এবং স্বচ্ছ একটা প্রক্রিয়া, যাতে এই দেশের মানুষ ভবিষ্যতে নির্বাচনে মুখী হয়। ৭০ অনুচ্ছেদ অনুযায়ী যা লেখা আছে তা হলো এই দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ৭০ অনুচ্ছেদ সংস্কার করে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের প্রত্যাশা ছিল। ৭০ অনুচ্ছেদ সংস্কার করে আমরা যদি রাষ্ট্রপতি নির্বাচনটা করতে পারতাম এবং জুলাই সনদ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতাও অনেকগুলো জায়গায় বৃদ্ধি পাওয়ার কথা ছিল, তাহলে আমরা আসলে একটা আসলেই নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, ক্ষমতার ভারসাম্য এবং যেই রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হয়ে আসতেন তিনি আরও অনেক বেশি সম্মানিত হতেন। যেহেতু নির্বাচন হচ্ছে এই জন্য আমরা গণতন্ত্রের সাথে অংশগ্রহণ। এদিকে বৈঠক শেষে নির্বাচন কমিশনের রাষ্ট্রপতি নির্বাচনের সার্বিক প্রস্তুতির কথা জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। আমাদের ২০ জনের আমাদের সহকর্মীর নাম আমরা প্রেরণ করব, তাদেরকে আলাদা করে আইডি কার্ড দেওয়া হবে, আর সংসদ সচিবালয় থেকে প্রয়োজনীয় সংখ্যক তারা আমাদেরকে সাহায্যকারী কর্মকর্তা দিবেন। রাষ্ট্রপতি নির্বাচন ১৯৯১-এর পরে তো এখন প্রথম হচ্ছে, এত দীর্ঘ বিরতিতে এই কমিশন এই সুযোগটা হয়তো দেখার এবং প্রত্যক্ষ করার সুযোগটা হয়তো নেবেন। ২০ আগস্ট হতে যাচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। বিএনপি আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা না করলেও একক প্রার্থী ঘোষণা করেছে জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোট। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশের একটি প্রতিনিধি দল। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অ্যামচেম বাংলাদেশের পক্ষে সংগঠনটির সভাপতি ও মাস্টার কার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল এতে অংশ নেয়। এ সময় বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে বলে জানান তারা। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে দ্বিপাক্ষিক সফর ও সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ১৮তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছিল দিল্লি। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, সম্প্রতি ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকটি ইতিবাচক ছিল। এদিকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধটি প্রচলিত আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখার কথা জানিয়েছে ভারত। পাশাপাশি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার সন্দেহভাজন আসামিদের হস্তান্তরের বিষয়টিও একটি চলমান আইনি প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হচ্ছে। ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে সম্পৃক্ত থেকে তিনি নষ্ট ও পচে যাওয়া মানসিকতার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে কথা বলেন। তিনি বলেন, দেশে ফিরলে শেখ হাসিনা ও সাকিবকে পূর্ণ নিরাপত্তায় আইনের মুখোমুখি করা হবে। একই সাথে ভারতের গোয়েন্দা সংস্থা র প্রধানের ঢাকা সফরকে সৌজন্যমূলক বলেও জানান তিনি। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। Foundation of Bangladesh is
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে এক অনলাইন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আবারও আলোচনায় আসে। She knows ins and outs. বিশ্বসেরা এই ক্রিকেটার সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হলে দেশে ফিরতে প্রস্তুত। এ অবস্থায় সচিবালয়ের সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা জানান, সাকিব ভালো খেলোয়াড় হলেও নষ্ট পচে যাওয়া মানুষ। ভালো খেলোয়াড় হতে পারেন, উনি একজন নষ্ট পচে যাওয়া মানুষ। যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনও অ্যালাইন্ড থাকেন, সেই 5 তারিখে তো তার বক্তব্য এসছে। প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা আরো বলেন, দেশে ফিরলেই হাসিনা ও সাকিব আল হাসানকে পূর্ণ নিরাপত্তায় আইনের মুখোমুখি করা হবে। তিনি যদি আসেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে সীমান্ত হত্যার শিকার ফেলানির স্মৃতি সরিয়ে ফেলার প্রসঙ্গে সরকারের অবস্থান স্পষ্ট করেন ডক্টর জাহিদুর রহমান। সীমান্ত হত্যা বাংলাদেশের একটা কন্টিনিউয়াসলি ঘটে যাওয়া একটা ঘটনা, এটা বাংলাদেশের। আমরা যে জিনিসটা মনে করি সেটা হচ্ছে শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতা, তার মাফিয়াতন্ত্র কিভাবে তৈরি করেছেন, তাকে কিভাবে বিতাড়িত করা হলো, তাকে কিভাবে পরাজিত করা হলো, সেই বিবেচনায় কিছু কিছু ক্ষেত্রে কিছু পরিবর্তন। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধানের ঢাকার একদিনের সফর সৌজন্যমূলক ছিল বলে জানান তথ্য উপদেষ্টা। ভারতের গোয়েন্দা সংস্থা, আমাদের গোয়েন্দা সংস্থা, তাদের যেসব কাউন্টার পার্ট যারা আছে তাদের মধ্যে এনগেজমেন্ট, তাদের মধ্যে কথাবার্তা, এগুলো তো হতে হবে। বিলাল হোসেন, RTV, ঢাকা। জুলাই আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিতে সরাসরি নির্দেশ দেন শেখ হাসিনা। ওবায়দুল কাদের ও হাসান মাহমুদের সঙ্গে তার কথোপকথনের এমন একটি কল রেকর্ড আজ ট্রাইব্যুনাল উপস্থাপন করেছে প্রসিকিউশন। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধে ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে করা এই মামলাটি শিগগিরই রায় গড়াবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী তামিম। জিএম মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করুন। আজকে তাদের একটাই কাজ, সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দেবে। পুলিশ কমিশনার সে কথাই বলবে। 24 জুলাই আগস্টে আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিতে এভাবেই নির্দেশ দেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে তার কথোপকথনের এই কল রেকর্ডটি দুপুরে এজলাসে শোনায় প্রসিকিউশন। অন্য কিছু করে লাভ নেই, আমরা পড়াবো। রাইট, এটাই ঠিক ফরটাই। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধে ওবায়দুল কাদের এবং নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম সহ 7 আসামির বিরুদ্ধে মামলায় কথোপকথনের এমন 14টি কল রেকর্ড উপস্থাপন করেছে প্রসিকিউশন, যেখানে হত্যাযজ্ঞে আসামিদের দায় স্পষ্টতই প্রতীয়মান, জানায় রাষ্ট্রপক্ষ। একটা সরকার প্রধান এবং একটা রাজনৈতিক দলের সর্বোচ্চ ক্ষমতায় বসে যদি কোনো ব্যক্তি তার সাবঅর্ডিনেটদেরকে, তার নেতাকর্মীদেরকে অন্যদের বাড়িঘরে এবং ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগানোর নির্দেশনা দেয়, তাহলে এটা কত বড় দুর্ঘটনা ঘটতে পারে, যেটা আমরা জুলাই অভ্যুত্থানে দেখেছি। আমাদেরকে বোঝানো হয়েছে যে এগুলো হলো আন্দোলনকারীরা করছে, কিন্তু এই সকল কল রেকর্ড থেকে দেখা যায় যে এই সকল অগ্নিসংযোগ ছিল সরকারের পরিকল্পনার অংশ। চলতি সপ্তাহেই আলোচিত এ মামলার যুক্তিতর্ক শেষ হবে জানিয়ে আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন এই প্রসিকিউটর। এই সকল কল রেকর্ড, ডকুমেন্টারি এভিডেন্স এবং মৌখিক সাক্ষ্যের ভিত্তিতে আমরা এই মামলার প্রত্যেকটি আসামির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে এই মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আমরা মনে করি যে এই ট্রাইব্যুনাল এই সাক্ষ্যের ভিত্তিতে প্রত্যেকটি আসামিকে সর্বোচ্চ শাস্তি প্রদান করবেন। এছাড়াও ট্রাইব্যুনালে জুলাইয়ের মামলাসহ কয়েকটি মামলার বিচারিক কার্যক্রম চলে। এ সময় হাজির করা হয় এসব মামলায় গ্রেপ্তার মোট 7 আসামিকে। জিএম মাহমুদ, RTV, ঢাকা। মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট ও কলঙ্কিত করার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার গৌরবময় অর্জন, এই ইতিহাসকে কোনোভাবেই খাটো করার সুযোগ নেই। সকালে নয়াপল্টনে জামাতের অধ্যুত্বপূর্ণ বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে মুক্তিযোদ্ধা দলের বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, যারা খুব কৌশলে 1971 ও জুলাইকে মুখোমুখি দাঁড় করিয়ে কোনটি বড় আর কোনটি ছোট তা নির্ধারণের চেষ্টা করছে, তাদের সে প্রচেষ্টায় কোনো লাভ হবে না। আজকে সেই ইতিহাসকে
কলঙ্কিত করার চেষ্টা করছেন, ছোট করার চেষ্টা করছেন, আন্ডার এস্টিমেট করার চেষ্টা করছেন। কারা? যারা সেই দিন স্বাধীনতার বিরোধিতা করেছেন, খুবই চক্রান্তমূলকভাবে যেভাবে কোনটা বড় কোনটা ছোট এইটা করার চেষ্টা করছেন, এতে কোনো লাভ হবে না। ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল পুরোপুরি সচল করতে আরও অন্তত ৭২ ঘন্টা বন্ধ রাখতে হবে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু। তবে জনগণ ও ব্যবসায়ীদের ক্ষতি কম হবে এমন সময় বের করে কাজ শুরুর কথা ভাবছে সরকার। এদিকে জ্বালানি সমস্যার স্থায়ী সমাধানে গ্যাস ও কয়লা উত্তোলনের তাগিদ দিয়েছেন উদ্যোক্তা ও জ্বালানি বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। সম্প্রতি মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে 2টি বয়লার ক্ষতিগ্রস্ত হয়। এতে সারা দেশে জ্বালানি সরবরাহ ব্যাহত হয়, ক্ষতিগ্রস্ত হয় শিল্প উৎপাদনও। তবে দেশি বিদেশি বিশেষজ্ঞদের চেষ্টায় একটি বয়লার অনেকটা স্বাভাবিক হয়। মঙ্গলবার ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স আয়োজিত জ্বালানি খাতের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক আলোচনায় উঠে আসে খাতের নানা বিষয়। এলএনজি টার্মিনাল ইস্যুতে কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রী। আমাদের একটি এফএসআরই সেটার সমস্যার কারণে গ্যাস সরবরাহ কিন্তু আমরা একটা সংকট ফেস করেছি। একটা বয়লারের কাজ চলছে, আরেকটা বয়লার কিন্তু এখনো কিন্তু ফাংশন হয়নি। এইটা ফাংশন করতে গেলে আবার সাময়িকভাবে প্রথম বয়লারটা অপারেশন বন্ধ রাখতে হবে। দিস ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। আর একটা বয়লার চালু হবে, চালু হওয়ার পরে ৭২ ঘন্টা আমরা বন্ধ রাখবো, এই সময়টা কখন ঠিক করবো এইটাই নিয়ে আমরা চিন্তা করছি। আমরা চাই না যে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা কষ্ট করুক। জানান জ্বালানি আমদানিতে বেসরকারি খাতকে সম্পৃক্ত করা প্রসঙ্গেও। আমরা তো অলরেডি প্রাইভেট থেকে আমরা তেল কিনি, দেশে 2টা পেট্রোল পাম্প থাকুক, একটা পদ্মাবতী যমুনা থাকুক, একটা বেসরকারি থাকুক, যেমন ইন্ডিয়াতে আছে ইন্ডিয়ান অয়েল রিলায়েন্স। অসুবিধাটা কি আছে? সেমিনারে ক্রমবর্ধমান আমদানি এড়াতে কয়লা ও গ্যাস কূপ খননের তাগিদ দেন উদ্যোক্তা ও খাত সংশ্লিষ্টরা। বিপ্লবিক কোনো পরিবর্তন না আনতে পারে তাহলে বিগত সরকারের ধারাবাহিকতায় তাকেই ব্যর্থতার কলঙ্ক কপালে নিতে হবে। আমাদের এই বিষয়টি মনে রাখতে হবে, কারণ সরকারকে কোনো অবস্থাতেই ফেল করতে দেওয়া যাবে না। একটা পলিসি হয়তো সরকার চিন্তা ভাবনা করতে হতে পারবে। আই এম শিওর আমরা যারা এই সেক্টরে আছি আমরা কথা বলতে পারবো এবং একটা সহায়ক ভূমিকা পালন করবে সরকারের সাথে। জ্বালানি সংকটের ভোগান্তি থেকে জনগণকে মুক্তি দিতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। আমরা চেষ্টা করেছি কষ্ট কিভাবে লাঘব করা যায়। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। বিএনপি সরকারের অধীনে কোনো ধরনের পৃষ্ঠপোষকতামূলক বা স্বজন প্রীতি ভিত্তিক ব্যবসা করতে দেয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে কাস্টমস ও বন্দরে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক যৌথ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, বর্তমান নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পর থেকে বাংলাদেশে একটি ভঙ্গুর অর্থনীতিকে প্রথমে স্থিতিশীলতা এবং পরবর্তীতে উচ্চ প্রবৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়ার জন্য নানা পদক্ষেপ নিয়েছে। এই সরকারের অধীনে এইসব পৃষ্ঠপোষকতার কোনো ব্যবসা আমরা করতে দেব না। সে যত বড়ই মন্ত্রী হোক, যত পাওয়ারফুল লোক হোক, এখানে তার কোনো সুযোগ নেই। একটি ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া, অনেকগুলো পদক্ষেপের মধ্যে একটি পদক্ষেপ হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করা। দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত 3টি পাটকল পুনরায় চালু করতে বেসরকারি 2 প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন বিজেএমসি। মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস ও খুলনার স্টার জুট মিলস লিজ নিয়েছে প্রাণ আরএফএল গ্রুপ, আর খুলনার প্লাটিনাম জুবলি জুট মিলস লিজ নিয়েছে হ্যামকো গ্রুপ। বিজেএমসি জানিয়েছে 3টি মিলে মোট প্রায় 619 কোটি টাকা বিনিয়োগ করা হবে। এগুলো চালু হলে কমপক্ষে 11,629 জনের কর্মসংস্থান হবে। 3 মিলের সম্ভাব্য বার্ষিক টার্নওভার ধরা হয়েছে প্রায় 1,175 কোটি টাকা। ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
তিনি জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ নিয়ে মন্ত্রী পর্যায়ে পর্যালোচনা ও পরীক্ষা নিরীক্ষার পর প্রজ্ঞাপন জারি করা হবে। একটি সভার রেজলিউশনের অংশ বিশেষ বাদ দিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে বলেও জানান মন্ত্রী। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আব্দুর রহিম। ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার, এমন খবরে প্রতিবাদ মুখর হয়ে ওঠে দেশের চাকরি প্রত্যাশীরা। সরকারের সমালোচনার পাশাপাশি সিদ্ধান্ত পরিবর্তনের জন্য দাবিও জানায় তারা। রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিলে এক সেমিনারে শিক্ষামন্ত্রী জানান, ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি সঠিকভাবে উপস্থাপন না করায় বিভ্রান্তি তৈরি হয়েছে। জায়গাটুকু কেটে কোন গুপ্ত এক লোক মন্ত্রণালয় থেকে আলোচনায় যতটুকু হয়েছে অতটুকু কেটে দিয়েছে, কিন্তু তার নিচে যে রয়েছে মাননীয় মন্ত্রী সেটাকে দেখবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, তারপরে সেইটা প্রজ্ঞাপন জারি হবে। গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। 5 মাস বয়সের সরকারের বিরুদ্ধে এই ঘন ঘন আন্দোলন করাটা কখনো সমীচীন হবে না। আমি শিক্ষার্থীদের বলবো, আমরা দায়িত্ব নিয়েছি তোমাদের জন্য, আর যদি মনেই করো আন্দোলন করতে হবে, একবার এসে আমার সাথে ডিবেট করে নিয়ে যাও। শিক্ষামন্ত্রীর অভিযোগ, গত 20 বছর ধরে শিক্ষা ব্যবস্থাকে রিভার্স গিয়ারে নিয়ে গেছে বিগত ফ্যাসিস্ট সরকার। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলে প্রকৃত চিত্র উঠে এসেছে বলেও জানান তিনি। সত্যিকার অর্থে জব করে যদি রেট 70% হয়ে যেত, আমি কি জানতাম? would I know what was the real data? আমার স্টুডেন্টরা কি করছে, আমাকে তো রিয়েল ডেটা জানতে হবে। শতভাগ ফেল করা 312টি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। This is a problem, কিন্তু we must address it. সব মিলিয়ে তারপরে যে রেজাল্ট করেছে, to me it is a good result. আব্দুর রহিম, RTV, ঢাকা। কঠোর মূল্যায়ন নাকি শিক্ষার্থীদের গাফিলতি? এসএসসি ও সমমানের ফল প্রকাশের পর পাশের হার কমায়, এই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। উত্তরপত্রের সঠিক মূল্যায়নে শিক্ষকদের উপর ছিল বোর্ডের কঠোর নির্দেশনা, তবে রেজাল্টে ভয়াবহ বিপর্যয় হয়নি বলছে শিক্ষা বোর্ড। গণিত আর ইংরেজিতে ফেলের সংখ্যা বাড়ার পেছনের কারণ খতিয়ে দেখা হবে বলে জানান ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান। তবে এজন্য দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থার দুরবস্থাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত সাদিয়া কানিজের রিপোর্টে। 2007 সালের পর এবার সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষায়। এবার পাস 62.25%, ফেল করেছে প্রায় 7 লাখ শিক্ষার্থী। জিপিএ 5ও কমেছে 23,000-এর বেশি। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে পাস ও জিপিএ 5-এর সংখ্যা ক্রমান্বয়ে বাড়লেও এখনকার চিত্র ঠিক উল্টো। এমন ফলাফল নিয়ে শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবক মহলে বইছে আলোচনার ঝড়। মূল্যায়নকারী শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীরা খাতায় যা লিখেছে তার উপরই মূল্যায়ন হয়েছে। আগে যে একটা ট্রেন্ড ছিল তাকে পাশের হার বাড়াতে হবে বা বেশি ওভার মার্কিং করা বা অতি মূল্যায়ন, এই বিষয়গুলো এখন টোটালি অফ করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীর খাতাটাকে প্রপারলি জাজমেন্ট করতে হবে। আসলে মোবাইলে আসক্তি, এটা আমরা প্রতিনিয়ত ফেস করছি, কারণ তারা এত বিনোদনে ঢুকে যাচ্ছে যে তারা আসলে মনে করছে যে এটা চেয়ে ওটা ভালো লাগছে তাদের। মানে এটা একটা ডিভাইস এডিটর থেকে তাদের বের করে আনতে হবে। খাতা মূল্যায়ন যথাযথ হয়েছে, যে যেমন করেছে সেভাবেই তাদের রেজাল্ট হয়েছে, এটাই আসলে মেইন কথা, এটাই চূড়ান্ত ডিসিশন। আসলে আমাদের রেজাল্ট ভালো করার যে প্রক্রিয়া, তাদের পরিচর্যা, এই সমস্ত বিষয়গুলো বছরের শুরু থেকেই আমাদের চলে থাকে এবং বছর শেষ পর্যন্ত পরীক্ষা পর্যন্ত তাদেরকে এই পরিচর্যার মধ্যেই রাখা হয়। শিক্ষা বোর্ডের দাবি, কৃত্রিমভাবে পাশের হার বাড়ানোর কোনো সুযোগ রাখা হয়নি এবার। প্রকৃত শিক্ষার মান যাচাই করতেই অনুসরণ করা হয়েছে নির্ধারিত নীতিমালা। যাদের প্রস্তুতি ভালো ছিল তারা ভালোই পরীক্ষা দিয়েছে, যারা এক্সামিনার খাতা দেখেছে তাদেরকে আমরা দিক নির্দেশনা দিয়েছি যে একটা শিক্ষার্থীর 10 বছরের অর্জন আপনার সামনে 3 ঘন্টায় তুলে দিয়েছে। আপনি যদি তার উপর কোনো কারণে ইনজাস্টিস করেন, তাহলে তার এই ক্ষতি পুষিয়ে নেওয়ার আর কোনো অল্টারনেটিভ থাকবে না।
শিক্ষার্থীদের মনোযোগের ঘাটতি আর অনুপস্থিতিকেও দায়ী করলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। শিক্ষকদের দায় আছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখার কথাও জানান তিনি। যে টিচারদের যে অবস্থা এবং প্রশিক্ষণ, আমাদের সিলেবাস এবং প্রশ্নের ধরন সব মিলিয়ে এখানে একটা অসঙ্গতি কিছুটা এখনো রয়ে গেছে। এই অসঙ্গতিগুলি দূর করলে বিশেষ করে টিচাররা প্রত্যেকটা টিচার যদি ট্রেনিংয়ের আওতায় আনা যায় এবং সেই ট্রেনিং বাস্তবে কাজে লাগিয়ে যদি টিচিং লার্নিং সম্পন্ন করে দেন আমাদের এই ক্রাইসিসটা কাভার করা খুব সহজ হয়ে যাবে। শিক্ষাবিদরা বলছেন দেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান চিত্রই ফুটে উঠেছে এই ফলাফলে। আমরা ওই যে প্রতি বছর মূল্যায়নের আগে প্রশ্ন করার আগে কিছু গাইডলাইন তৈরি করি, সেই অনুযায়ী প্রশ্ন করি, মূল্যায়নও করি। এটা হওয়া উচিত দীর্ঘমেয়াদী, এটা হওয়া উচিত কারিকুলামের সাথে অ্যালাইন্ড, এটা হওয়া উচিত শিক্ষা নীতির সাথে অ্যালাইন্ড। তো আমাদের ওই যে পিছনে যে ঘাটতিগুলো রয়ে গিয়েছে এর ইম্প্যাক্টটা পড়ছে হলো পরীক্ষায় শিক্ষার্থীতে। তাই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শও তাদের। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। বিএনপি সরকার নারীদের এমনভাবে যোগ্য করে তুলতে চায় যাতে তাদের জন্য কোনো কোটার দরকার না হয় বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন। তিনি বলেন, বিএনপি নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। সরকার নারীর উন্নয়নকে আগামী বাংলাদেশ বিনির্মাণে বিনিয়োগ হিসেবে মূল্যায়ন করছে। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে জনমত গঠন শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডাক্তার জাহিদ আরও বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ করতে নির্বাচনের আগে থেকেই কাজ করছে বিএনপি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল ধারায় নিয়ে আসার জন্য সব ধরনের উদ্যোগ সরকার নিয়েছে বলেও জানান তিনি। এখন আর কোনো কোটার প্রয়োজন পড়ে না। এখন তারা কম্পিটিটিভ পরীক্ষা দিয়েই দে আর গেটিং দেয়ার চান্স এন্ড দে আর টেকিং দেয়ার পজিশন। নলেজ ডিসাইড করবে, তার ক্যাপাসিটি ডিসাইড করবে তার অবস্থান কোথায় হবে। এই ক্যাপাসিটিটা তৈরি করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমরা যারা নিজেদেরকে মনে করি সমাজপথী অথবা আমরা মনে করি আমরা এম্পাওয়ার্ড, তাদের দায়িত্ব হচ্ছে সবার ক্যাপাসিটি দেওয়া। সে পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকেও সে আসতে পারে, এগিয়ে যাওয়া জনগোষ্ঠী থেকেও হতে পারে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক এক বাংলাদেশি বৃদ্ধকে ফেরত দেওয়ার পর 2 ভারতীয়কে ছেড়ে দিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। মেহেরপুর সদর উপজেলার ইচ্ছাখালী সীমান্তে শূন্য রেখায় দুপুর 3টায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকের পর তাদের ছেড়ে দেওয়া হয়। এর আগে সকালে জমিতে কীটনাশক দিতে গেলে বাংলাদেশি বৃদ্ধ আব্দুল মান্নানকে ধরে নিয়ে যায় বিএসএফ। এ খবর ছড়িয়ে পড়লে ভারতের লালবাজার গ্রামের 2 নাগরিককে ধরে এনে বিজিবির কাছে সোপর্দ করে বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা। চাঁদা ছাড়া সড়কে ঘোরে না গাড়ির চাকা। দেশে পরিবহন কোম্পানির নামে চলছে চাঁদাবাজির এই রমরমা ব্যবসা। পরিবহনের ব্যানারের নামে ঢাকার ভেতর আদায় হয় দৈনিক চাঁদা, আর দূরপাল্লার বাসে যাত্রাপ্রতি নেওয়া হয় 3 থেকে 6 হাজার টাকা। পরিবহন খাতে চাঁদার বিনিময়ে সড়কে এই গাড়ি চলাকে বলা হয় ম্যানেজ সিস্টেম। বিশেষজ্ঞরা বলছেন, পরিবহন সেক্টরের ঐক্যবদ্ধ চাঁদাবাজির জন্যই সড়কে এই নৈরাজ্য। মোহাম্মদ সাইমের রিপোর্টে দেখুন বিস্তারিত। সড়কে বাস নামাতে হলেই যেতে হবে কোনো না কোনো কোম্পানির ব্যানারে, আর এখানেই চলে চাঁদাবাজি। সড়ক পরিবহন নীতিমালায় সব বাস কোম্পানির নামে থাকার বিধান থাকলেও ঢাকার পরিবহন সেক্টরে আলাদা মালিকের নামে থাকে বাস, যে কারণে চাঁদা না দিলেই ওই বাসে নামে মামলা ঝড়। মদনপুরে 650 টাকা চাঁদা নিচ্ছে, কাশপুরে 60 টাকা নিচ্ছে, স্টাফ কোয়ার্টার 100 টাকা নিচ্ছে, রামপুরা 40 টাকা। পরিবহন ব্যবসায় এই নৈরাজ্য পরিণত হয়েছে নিয়মে। দৈনিক আমাদের 700, 750, 800 টাকা এরকম খরচ আছে। কোম্পানির পরিবার যেহেতু চলতে হইলে এটা দিতে হবে। একই অবস্থা দূরপাল্লার বাসেও। বিলাসবহুল এসব বাসে জিপি চাঁদার বিবরণ দিলেন কোম্পানির এই কর্মী। 2 জন মিলে একটা নির্ধারণ হয় যে আমি আপনার বাসটা ঢাকা থেকে কক্সবাজার যাবে এবং যাওয়ার পরে এখানে আবার ঢাকায় চলে আসবে, আপনার এখানে আমাকে 5000 বা 6000 একটা টাকা ধরে দেওয়া হয় যে এই টাকাটা আমাকে দিবেন, আপনার লাভ লস এটা হলো, বাকিটা হলো আপনার। এই চাঁদার বিনিময়ে রাজধানী সহ সারা দেশে রুট পারমিট ও ফিটনেসহীন যানবাহন সড়ক দাপিয়ে বেড়াচ্ছে। বিআরটি এর হিসেব বলছে, ঢাকায় মাত্র 3445টি বাসের রুট পারমিট ও ফিটনেস সনদ থাকলেও সড়কে চলছে 10,000-এর বেশি।
সড়কে এমন চাঁদাবাজি ও অনিয়মের চিত্র স্বীকার করে নিয়মে ফেরাতে সরকারের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব। যদি বিস্তার হয়, উন্নতি লাভ করে, এটাকে আবার নিয়ন্ত্রণে আনা কিন্তু কঠিন। ফিট হবে, আমরা এগুলো নিয়ে কিন্তু নানামুখী উদ্যোগ নিচ্ছি, সরকার নিচ্ছে, প্রধানমন্ত্রী চিন্তা করছে। তবে এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করেও ট্রাফিক বিভাগের মন্তব্য পাওয়া যায়নি। ক্যামেরায় কথা বলতে অস্বীকার জানায় সড়ক পরিবহন কর্তৃপক্ষ। পরিবহন খাতের এই অস্থিরতার জন্য ঐক্যবদ্ধ চাঁদাবাজিকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। ব্যক্তিকেন্দ্রিক বা ব্যক্তি মালিকানায় যখন বাসগুলি চলবে, কেন রুট পারমিট তো আসলে একটা কোম্পানির নামে আছে। আপনার যদি রুট পারমিট না থাকে, আপনি যদি ওই রুটে ঢোকেন, সেই সুযোগটা কিন্তু ওই যে আমি বললাম একটা সিন্ডিকেট, এখানে একটা শক্তিশালী সিন্ডিকেট আছে, তারা কিন্তু সুযোগটা নেবে। কারণ আপনি তো রুট পারমিট নাই, আপনি এই রুটে বাস চালাচ্ছেন, তাহলে যারা আসলে ওই সিন্ডিকেটের মধ্যে আছে তারা কিন্তু আপনাকে ওই চাঁদা নিয়েই এখানে চালাতে দেবে। বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহনকে চাঁদাবাজির ক্ষেত্র থেকে বের করে সেবা খাতে পরিণত করতে ন্যাশনাল বাস রুট ফ্রাঞ্চাইজি পদ্ধতি নেওয়ার বিকল্প নেই। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসিন আক্তার হকের DL ফিলিং স্টেশনের 1,21,25,000 টাকা ছিনতাইয়ের ঘটনায় 3 দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে ডিবি প্রধানের দাবি, অভিযান ও তদন্ত দুটোই চলছে। মিন্টো রোডের জেএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ডাকাতির প্রস্তুতিকালে হাতিঝিল থেকে দেশি বিদেশি অস্ত্রসহ ডাকাত দলের 4 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পল্লবীতে বিএনপি নেতা আলমগীর হোসেনকে গুলি করে হত্যা চেষ্টার মামলায় প্রধান আসামি রুবেল ওরফে ল্যাংড়া রুবেল সহ 2 জনকে গ্রেফতারের কথাও জানান গোয়েন্দা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। এটা প্রাথমিক পর্যায়ে আছে, আমরা এটা নিয়ে কাজ করতেছি। আমরা সকল আইন শৃঙ্খলা বাহিনী এটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে ঘটনাটি নিয়ে আমরা কাজ করতেছি। মিরপুরে আমরা 2 জন আসামিকে গ্রেপ্তার করেছি। আমরা আসামিকে নিয়ে এখনো অভিযান চলমান, এর সঙ্গে আরও কয়েকজন জড়িত আছে, আমরা চেষ্টা করতেছি টোটাল গ্রুপটাকে ধরার জন্য। টিম ঢাকার বাইরে আছে, টিম আসলে এ ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের স্থানীয় স্ট্রেইন থেকে উদ্ভাবিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা H9N2 ও গোটাপক্স ভ্যাকসিনের সিড আনুষ্ঠানিকভাবে প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। সচিবালয়ে বাণিজ্যিক উৎপাদন ও মাঠ পর্যায়ে ব্যবহারের লক্ষ্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর কাছে টিকা দুটি হস্তান্তর করা হয়। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, ভ্যাকসিনের জন্য অন্য দেশের উপর নির্ভরতা কমিয়ে বাংলাদেশকে ভ্যাকসিন ও জীব প্রযুক্তি উদ্ভাবন এবং উৎপাদনে সক্ষম দেশ হিসেবে গড়ে তুলতে হবে। শুধু খাদ্যতে নয়, সেফ ফুডেও আমরা স্বয়ংসম্পূর্ণ হতে চাই, যার কারণে এই ভ্যাকসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। বাট আমরা এটাকে আমাদের আগে 100% ইম্পোর্ট হতো, আগামী দিনগুলিতে আমরা আমাদের ল্যাবেই বা আমাদের ফ্যাক্টরিতেই প্রোডাকশন করার প্রস্তুতি নিচ্ছি। জুলাই নিবেদিত আমরাই গর্ব মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে রাজধানীতে জুলাই ৭১ সাহসের পদযাত্রা করেছে ছাত্রদল। পদযাত্রাটি শাহবাগের কাটাবন মোড় থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC-তে গিয়ে শেষ হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সহ বিভিন্ন ক্যাম্পাসের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান শাকিল বলেন, অপশক্তির ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ১৯৯০ ও ২০২৪-এর গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করা ছাড়া বিকল্প নেই। সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।